ক্লাস 11 সায়েন্সের ছাত্ররা, তোমরা তো সবাই প্রমোটেড হয়ে গেছে ক্লাস 12-এ, তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে ক্লাস যেহেতু করানো যাচ্ছে না স্কুলে, তাই একটা প্রয়াস আমাদের প্রধান শিক্ষক করেছি। তার উপরে ভিত্তি করে আমরা চেষ্টা করছি একটু ক্লাস করানো যেভাবে সম্ভব। যদিও এটা ফেস অন ক্লাসের মতো রকম হবে না, তাও তোমরা বাড়িতে বইপত্র জোগাড় করে দেখো, এখানে যা পড়ানো হচ্ছে বা যা বোঝাচ্ছে সেটা যদি বই থেকে ভালো করে দেখো তাহলে অসুবিধা হবে না। সহজ চ্যাপ্টার আমি একটা শুরু করছি আজকে। আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি 12-এর প্রথম চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে সলিড স্টেট। এবার সলিড স্টেটটা আমাদের পদার্থের কঠিন অবস্থাটা আমাদের নিচু ক্লাসে পড়ানো হয় না, তাই তোমাদের এটা সম্পর্কে সেই অর্থে কোনো ধারণা থাকার কথা না। যেরকম আছে চ্যাপ্টারটা, যতটুকু আছে একটু ইমাজিন করতে হয়, একটু ভিজুয়ালাইজ করতে হয়, একটু বুঝতে হয়, বুঝলে চ্যাপ্টারটা সহজেই পারা যায়। এখন পদার্থের কঠিন অবস্থা কেন পাওয়া যায় সেটা যদি আমরা দেখি, তাহলে আগে আমাদের বুঝতে হবে পদার্থের বিভিন্ন অবস্থা হয় কেন। অ্যাকচুয়ালি একটা পদার্থ কোন অবস্থায় থাকবে, কঠিন, তরল, গ্যাসীয়, সেটা নির্ভর করে দুটো বিপরীত বলের উপরে। একটাকে বলা হয় ইন্টারমলিকুলার ফোর্স, আর একটাকে বলা হয় থার্মাল এনার্জি। এই দুটো বিপরীতধর্মী বল অ্যাকচুয়ালি পদার্থের অবস্থাটা ডিটারমিন করে। কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা গেছে যে সাধারণ তাপমাত্রায় বা নিম্ন তাপমাত্রায় তাপীয় শক্তি বা থার্মাল এনার্জির থেকে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি হয়। ফলে কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি, নিজেদের খুব গায়ে গায়ে লেগে থাকে এবং ক্লোজ প্যাকড হয়ে যায়, অর্থাৎ একটা জোটবদ্ধভাবে থাকে। এটাই অ্যাকচুয়ালি পদার্থের কঠিন অবস্থা কেন হয় তার কারণ, যে এই পাওয়ারটা এটার উপরে ডমিনেট করে। অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, অণুগুলোর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ, সেটা অণুগুলোর যে গতিশক্তি তার থেকে অনেক অনেক বেশি। তো এটা হচ্ছে কেন পদার্থ কঠিন অবস্থায় পাওয়া যায়। এবার আমাদের যদি আমরা কঠিন অবস্থাটাকে নিয়ে ভাবি, কঠিন অবস্থার ব্রডলি আমরা দুটো ফর্ম পাই। মানে তোমরা নিচু ক্লাসে পড়েছো, ধরো কার্বন, এর দু ধরনের তোমরা পদার্থ পড়েছো, যেরকম ডায়ামন্ড বা হিরে, গ্রাফাইট, ফুলারিন, আবার এখানে কোর বা কোক বলতে পারো, ল্যাম্প ব্ল্যাক। তো আমরা বলি এগুলো কার্বনেট। একটা এটাকে আমরা বলি তেলাসাকার, আর এটাকে বলি অনিয়তকার অবস্থা। ঠিক কঠিনেরও ওরকম দুটো অবস্থা হতে পারে, একটা ক্রিস্টালাইন আর একটা অ্যামোরফাস। তাহলে আমরা ফার্স্টে সলিডের ফার্স্ট যে সাবডিভিশন হতে পারে সেটাই দেখি। তাহলে একটা কঠিন পদার্থের দুটো অবস্থা হতে পারে, একটা হচ্ছে ক্রিস্টালাইন আর একটা হচ্ছে অ্যামোরফাস। এখন এদের মধ্যে পার্থক্যটা কি? তেলাসাকার কঠিনের কাকে বলে যদি আমরা বলি তেলাসাকার কঠিন, যেখানে দেখা যাবে যে কোনো কঠিন পদার্থের উপাদান গণাগুলো, সেটা পরমাণু হতে পারে, অণু হতে পারে, আয়ন হতে পারে, তারা একটা ডেফিনিট অ্যারেঞ্জমেন্টে ত্রিমাত্রিক বিন্যাসে বিন্যস্ত আছে, অর্থাৎ একটা রেগুলার অর্ডারে তারা বিন্যস্ত আছে। এবং সেটা লং রেঞ্জ অর্ডার এবং শর্ট রেঞ্জ অর্ডার দুটো, মানে সামান্য দূরত্ব এবং দীর্ঘ দূরত্ব, পুরোটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি। আর অ্যামোরফাস সলিড যদি আমরা এই অনিয়তকার কঠিন, তো এক্ষেত্রে কী হয়,
যে উপাদান পার্টিকেলগুলো আছে কনস্টিটিউইং পার্টিকেল, তারা ডেফিনিট বা রেগুলার অ্যারেঞ্জমেন্টে তাদের কণাগুলো বিন্যস্ত নেই। লং রেঞ্জে তো নেই, শর্ট রেঞ্জে থাকলেও থাকতে পারে। যেরকম ধরো আমি এখানে কতগুলো পার্টিকেল লিখছি, এটা এ, এটা বি, এটা এ, এটা বি, এটা এ, এটা বি, আবার অ্যাডজেসেন্ট এটা বি, এটা এ, এটা বি, এটা এ, এটা বি, এটা একটা ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট আছে। লং রেঞ্জ অর্ডার মানে তুমি যদি এই দিকে আরো এগো, দূরত্ব যদি বাড়াও, তুমি বলতে পারবে এরপরে এ আসবে, তারপরে বি আসবে, তারপরে এ আসবে। বা এই দিকে যদি বাড়াও, তুমি বলতে পারবে যে বির পরে এখানে এ আসবে, তারপরে বি, আবার বি আসবে, তারপরে আবার এ আসবে। তার মানে একটা রেগুলার ডেফিনিট প্যাটার্ন ফলো করে। তাহলে এমনও ফার্স্ট যদি তুমি না, তাহলে কি হবে? ধরো এইরকম ভাবে পার্টিকেলগুলো আছে, এটা এ, এটা বি, এটা এ, এটা বি, আবার এটা বি, এটা এ হয়ে গেল। আবার এর তলায় এটা এ আসলো, এটা এ আসলো, এটা বি আসলো। তুমি জানো না কি আসবে, এটা এ আসলো, এটা বি আসলো, আবার এটা এ আসলো। এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ধরো এইখানে এ বি একটা শর্ট রেঞ্জ অর্ডার ফলো করেছে, সেখানে একটা রেগুলার ডিস্ট্রিবিউশন হয়েছে, মানে অর্থাৎ কণাগুলো একটা নির্দিষ্টভাবে সেখানে সজ্জিত আছে, কিন্তু তারপরে আবার অর্ডার ভেঙে গেছে। তাই অনিয়মিততার কঠিনে যে কনস্টিটিউইং পার্টিকেলগুলো আছে তার যে অ্যারেঞ্জমেন্ট সেটা রেগুলার অর্ডারে থাকে না। এই হচ্ছে বেসিক ক্রিস্টালাইন সলিড আর অ্যামোরফাস সলিডের মধ্যে মূল পার্থক্য এটা। এবার এই জন্য কি হয়, এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স তৈরি হয়। অর্থাৎ এই যে লং রেঞ্জ আর শর্ট রেঞ্জ ডিস্ট্রিবিউশন অফ পার্টিকেলস, এর জন্য এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স তৈরি হয়। যেরকম প্রথমেই আমরা বলতে পারি যে একটা ক্রিস্টালাইন সলিড যদি আমরা নিই, তাহলে তার একটা শার্প মেল্টিং পয়েন্ট থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট মেল্টিং পয়েন্ট থাকে, একটা নির্দিষ্ট উষ্ণতায় সেটা বলে। কিন্তু আমরা যদি কোনো অনিয়মিততার পদার্থ নিই, তার মেল্টিং পয়েন্টটা শার্প হয় না। এখানে টেম্পারেচার নেওয়া হলো, এদিকে টাইম। আমি যদি একটা ক্রিস্টালাইন সলিডকে হিট করি, তাহলে আস্তে আস্তে ওর টেম্পারেচার বাড়বে। একটা সময়ের পরে ওর আর টেম্পারেচার চেঞ্জ হবে না। তার মানে এই জায়গাটা হবে হচ্ছে ওর একটা শার্প মেল্টিং পয়েন্ট। তারপর যদি আরো হিট করি, তাহলে এটা উপরের দিকে উঠে যাবে। তার মানে এখানে এটা ছিল কঠিন অবস্থায়, এখানে কঠিন প্লাস লিকুইড অবস্থা, এখানে শুধু লিকুইড অবস্থা। এটা হচ্ছে একটা কোনো কেলাসাকার কঠিনকে আমি যদি তার গলনাঙ্ক বের করতে চাই, তাহলে আমি এরকম একটা নির্দিষ্ট মেল্টিং পয়েন্ট পাবো। এবং তোমরা জানো যে এই সময় কঠিনটা তরলে পরিণত হচ্ছে, তার মানে এই সময় যে তাপটা ব্যবহার হচ্ছে সেই তাপটা কি, সেই তাপটাকে আমরা বলি লিন তাপ, যেটা তোমরা থার্মোডাইনামিক্স অলরেডি পড়েছো যে এনথালপি অফ ফিউশন। তাই কেলাসাকার কঠিনের একটা নির্দিষ্ট এনথালপি অফ ফিউশন পাওয়া যায়। হোয়ারএজ তুমি যদি একটা অ্যামোরফাস সলিড নাও, তার সাথে যদি তার টেম্পারেচার আর টাইমের কার্ভ আঁকো, তাহলে তুমি এইরকম একটা কার্ভ পাবে। অর্থাৎ এখান থেকে ধরো ও বলতে শুরু করেছে, এই পর্যন্ত এই পুরোটাই ওর মেল্টিং পয়েন্ট। তার মানে নির্দিষ্ট মেল্টিং পয়েন্ট নেই। তুমি যখন একটা ধরো প্লাস্টিককে হিট করছো বা রাবার হিট করছো, বলতে 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 যাচ্ছে। তাই জন্য এদের নির্দিষ্ট কোনো এনথালপি অফ ফিউশন পাওয়া যায় না, নির্দিষ্ট কোনো গলনাঙ্ক পাওয়া যায় না। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এদের মধ্যে। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড যেটা, সেটা অ্যানাইসোট্রপিক হয়, আর অ্যামোরফাস সলিড যেটা, সেটা আইসোট্রপিক হয়। এখন মানে কি, আইসো মানে হচ্ছে একই রকম, তো অ্যামোরফাস যে সলিড সেটার ক্ষেত্রে কি হয়, তুমি বিভিন্ন অভিমুখ থেকে যদি তার ভৌত ধর্ম, যেরকম ধরো রেজিস্ট্যান্স, থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল এক্সপেনশন, এগুলো মাপো, তাহলে যেদিক থেকেই মাপো একই রকম পাবে, যেরকম গ্যাস বা তরলের ক্ষেত্রে হয়। কিন্তু কেলাসাকার কঠিনের ক্ষেত্রে কি হয়, এরা আইসোট্রপিক হয় না, এরা অ্যানাইসোট্রপিক হয়। অ্যানাইসোট্রপিক হয় মানে
এদের যদি ভিন্ন ভিন্ন অভিমুখ থেকে ভৌত ধর্মগুলো, যে ভৌত ধর্মগুলো বললাম, যদি মাপা হয়, দেখা যাবে যে এদের মান আলাদা হচ্ছে। এবার এটা কেন হচ্ছে তুমি দেখো। ধরো আমি এখানে একটা কেলাসাকার কঠিন সাজাচ্ছি, তার কণাগুলো এইভাবে আছে। ধরো এই ডিরেকশনে তুমি ও ধর্ম মাপলে, এই ডিরেকশনে যখন ধর্ম তুমি মাপছো, দেখো একদিকে শুধু ক্রসগুলো এসছে, একদিকে শুধু জিরোগুলো এসছে, ডটগুলো এসছে। আবার কেউ যদি এর ধর্ম এই দিক থেকে মাপে, তাহলে দেখা যাচ্ছে একদিকে এই সার্কেলটাও আছে, ক্রসও আছে, সার্কেল আছে, ক্রস আছে, উল্টো দিকেও তাই। তাই এই দিক থেকে ভৌত ধর্মটা যা আসবে, এই দিক থেকে তাই আসবে না। তাই জন্য বলা হয় যে কেলাসাকার কঠিন অ্যানাইসোট্রপিক হয়, অর্থাৎ অভিমুখ যদি পরিবর্তন করা হয়, তাহলে এদের ক্ষেত্রে এদের ধর্মের পার্থক্য দেখা যাবে। এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স এদের মধ্যে। নেক্সট, ক্রিস্টালাইন সলিড এবং অ্যামরফাস সলিডের মধ্যে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ পার্থক্য, যে কেলাসাকার কঠিনকে ট্রু সলিড বলা হয়, মানে প্রকৃত অর্থে কঠিন পদার্থ। কিন্তু অ্যামরফাস বা অনিয়তাকার যে কঠিন পদার্থ আছে, তাকে আমরা সিউডো সলিড বলি, বা অনেক সময় সুপার কুল লিকুইড বলি। অতি শীতল তরল বলি। তার কারণ এদের মধ্যে যে সুপার কুল লিকুইড কেন বলা হয়, এদের মধ্যে এই অনিয়তাকার কঠিন পদার্থের মধ্যে কণাগুলোর প্রবাহিত হওয়ার একটা ক্ষমতা দেখা যায়। মানে তুমি ধরো কি করে বুঝবে, তুমি একটা কাঁচ নিলে, জানলায় লাগাবে বলে, ধরো এটা তার থিকনেস 2 সেন্টিমিটার, তাহলে এখানেও এটা 2 সেন্টিমিটার আছে। তুমি যদি 50 বছর পরে এই কাঁচটা জানলায় লাগানো আছে মাপবে, তুমি দেখবে এই জায়গাটা হয়ে যাবে অ্যারাউন্ড 1.8 সেন্টিমিটার, এই জায়গাটা হয়ে যাবে 2.2 সেন্টিমিটার। তার কারণ এখান থেকে গ্লাসের যে কঠিন পদার্থগুলো, উপাদান কণাগুলো আছে, সেগুলো নিচে ফ্লো করে। এই জন্যে যে গ্লাসেস অফ উইন্ডো পেন্স, পুরোনো বাড়ির যে জানলা বা দরজার, ওল্ড বিল্ডিংয়ের যে কাঁচ আছে, তার যে উইন্ডো পেনের মধ্যে গ্লাসটা লাগানো আছে, তার নিচের দিকটা মোটা হয়, উপরের দিকটা একটু সরু হয়। এটাই হচ্ছে কারণ। সেকেন্ডলি, আর একটা ব্যাপার দেখা যায় অ্যামরফাস কঠিন পদার্থের মধ্যে, যেহেতু আমরা বলেছি যে একটা অনিয়তাকার কঠিন পদার্থের মধ্যে খুব সামান্য হলেও একটা শর্ট রেঞ্জের রেগুলারিটি মেনটেন হয়, তাই যদি এরকম কোনো একটা অনিয়তাকার পদার্থকে ক্রমাগত তাপ দেওয়া হয় এবং ঠান্ডা করা হয়, তাহলে তাদের ওই যে শর্ট রেঞ্জের যে জায়গাটা আছে, অণুগুলো যেখানে সজ্জিত আছে, সেই জায়গাটা কেলাসাকার হয়ে যায়। তুমি বুঝবে কি করে, এই যে অ্যানশিয়েন্ট বিল্ডিংগুলো আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়াম, সব যেগুলো অনেক পুরনো, এদের যে কাজগুলো আছে সেগুলো একটু ঘোলাটে হয়ে গেছে। ও হাজার চেষ্টা করে ওটাকে আর পরিষ্কার করা যাবে না। তার কারণ গ্লাসগুলো প্রথমে অ্যামরফাস ছিল, আর দিনের পর দিন, দিনের বেলায় গরম হয়েছে, রাত্রেবেলায় ঠান্ডা হয়েছে, হতে হতে ওর কিছু কিছু জায়গায় কেলাসাকার হয়ে গেছে, সেগুলো ঘোলাটে হয়ে গেছে। সেই জন্য ওটা আর কোনোদিন আগের মতো হয় না। তাই এটাও অনেক সময় প্রশ্ন আসে, ছোটোখাটো প্রশ্ন অ্যামরফাস সলিড নিয়ে। আমাদের অ্যামরফাস সলিড নিয়ে খুব একটা দরকার হয় না, তাও যেটুকু জানার একটু জেনে রাখলে ভালো হয়, সেই জন্য এটুকু বলে রাখলাম। মেন আমাদের ক্রিস্টালাইন সলিড নিয়ে কাজ করতে হবে। তাহলে টাইপস অফ ক্রিস্টালাইন সলিড, চ্যাপ্টারটা পুরো ক্রিস্টালাইন সলিডের উপরেই আছে। কেলাসাকার কঠিনের যদি প্রকারভেদ আমরা বের করি, তাহলে একটা আমাদের ফার্স্ট একটা ক্রাইটেরিয়া ঠিক করতে হবে, কিসের বেসিসে আমরা একে কেলাসাকার কঠিনকে আমরা কিসের বেসিসে শ্রেণীবিন্যাস করব। তো যে যে ক্রাইটেরিয়াটাকে আমরা চুজ করি এখানে, সেটা হচ্ছে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল এবং কী ধরনের অণু আছে একটা সলিডের মধ্যে, কেলাসাকার কঠিনের মধ্যে, তার উপরে বেস করে, বেসড অন দ্য ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন অ্যান্ড নেচার অফ দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস, উপাদান কণিকাগুলোর প্রকৃতির উপরে নির্ভর করে কেলাসাকার কঠিনকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আয়নিক সলিড, আয়নীয় কঠিন পদার্থ।
দুই হচ্ছে মলিকুলার সলিড, আণবিক কঠিন পদার্থ। তিন হচ্ছে কোভ্যালেন্ট সলিড, একে নেটওয়ার্কও বলে। এবং 4 নম্বর হচ্ছে ধাতব সলিড, মেটালিক সলিড। তাহলে অন দ্য বেসিস অফ intermolecular attraction and the nature of the constituting particles আমরা কঠিন পদার্থকে মূলত 4 ভাগে, অবশ্যই কেলাসাকার কঠিন পদার্থকে মূলত 4 ভাগে ভাগ করতে পারি। এবার আমরা এক এক করে দেখি আয়নিক সলিড কি। আয়নিক সলিড মানে যেখানে উপাদান কণিকাগুলো আয়নস হবে, যেমন NaCl। NaCl যে কঠিন পদার্থ, এটা তৈরি হয়েছে Na+Cl- আয়ন দিয়ে। এটা আয়নিক সলিড এই দিয়ে তৈরি হয়, যেখানে উপাদান বা কনস্টিটিউটিং পার্টিকেলগুলো সেগুলো আয়ন। মলিকুলার সলিড আমরা যদি দেখি, আণবিক কঠিন, আণবিক কঠিন এগুলোর মধ্যে উপাদান কণিকাগুলো হচ্ছে মলিকুলস মানে অণু। এই মলিকুলার সলিড আবার ফার্দার আমরা 3 রকম ভাবে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি পোলার মলিকুলস, একটাকে বলতে পারি নন পোলার মলিকুলস, আর আরেকটাকে বলতে পারি হাইড্রোজেন বন্ডেড মলিকুলস। অর্থাৎ আমরা জানি, আমরা কেমিক্যাল বন্ডিং পড়েছি, অণুগুলো ধ্রুবীয় হতে পারে, অধ্রুবীয় হতে পারে বা হাইড্রোজেন বন্ডেড হতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে যে এই কঠিন পদার্থ, এই ক্রিস্টালাইন যে পদার্থ, কেলাসাকার কঠিন পদার্থ, তার উপাদান কণিকাগুলো সবসময় কিন্তু অণু হবে। যদি আমরা পোলার বলি তাহলে HCl, SO2 এগুলো আমরা জানি ধ্রুবীয় অণু বা পোলার মলিকুল। এগুলোকে যদি আমরা অত্যন্ত ঠান্ডা করি তাহলে এরা কঠিন অবস্থায় যখন যাবে তখন তাদের আমরা মলিকুলার সলিড বলবো। অনুরূপভাবে নন পোলার কাদের বলতে পারি, ধরো I2, হিলিয়াম, N2, এই ধরনের এটসেট্রা। এই ধরনের যারা অধ্রুবীয় অণু, সেই অধ্রুবীয় অণুগুলোকে CO2, শুষ্ক বরফ, এই সবই আমরা জানি এগুলো অধ্রুবীয়। এদের যখন ঠান্ডা তুমি করবে তখন যে কঠিন পদার্থ তৈরি হবে তাকে নন পোলার মলিকুলার সলিড বলে। এবার এদের মধ্যে আকর্ষণ বলটা কি, আমরা 11-এ পড়েছি, এর দুটো পোল আছে, ডাইপোল। সেই ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন, অর্থাৎ এটা যদি আমি একটা HCl এর প্লাস আর এটা মাইনাস দিই তাহলে আর একটা HCl এর অণু প্লাস আর মাইনাস এদের মধ্যে একটা অ্যাট্রাকশন হবে। এইভাবে অ্যাট্রাকশন হতে হতে এরা কঠিন অবস্থায় চলে আসে, তাহলে একে বলে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। নন পোলার সলিড যদি আমরা অধ্রুবীয় কঠিন পদার্থ, এদের ক্ষেত্রে কিন্তু কোনো পোল তো নেই, তাই এখানে যে ফোর্সটা কাজ করে, ধরো একটা CO2 অণু আর একটা CO2 অণুর সাথে যে আকর্ষণ বল করছে একে বলে লন্ডন ফোর্স। তোমরা জানো সবই, 11-এ পড়েছো কেমিক্যাল বন্ডিংয়ে, লন্ডন ফোর্সের আকর্ষণ বলের মাধ্যমে এরা আবদ্ধ থাকে। থার্ড যেটা হয় আণবিক কঠিন, সেটা হচ্ছে যে যদি হাইড্রোজেন কোনো স্ট্রং ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে যুক্ত থাকে, যেরকম FON, তাহলে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এটা একটা কঠিন আকার নেয়। এরকম আমরা জানি আইস একটা কঠিন পদার্থ, এখানে জলের অণুগুলো হাইড্রোজেন বন্ধন করে কাছাকাছি এসে একটা কঠিন আকৃতি পেয়েছে। তাহলে এই হচ্ছে মলিকুলার সলিড, যার উপাদান যে কণিকাগুলো সেগুলো অণু হতে হবে। নেক্সট হচ্ছে কোভ্যালেন্ট অর নেটওয়ার্ক সলিড। কোভ্যালেন্ট বা নেটওয়ার্ক সলিড কাকে বলে, যার কনস্টিটিউইং পার্টিকেলস অর্থাৎ উপাদান কণিকা যেটা, সেটা বা নেটওয়ার্ক যে সলিড আছে, এইখানে কনস্টিটিউইং পার্টিকেলস উপাদান যে কণিকাগুলো আছে সেগুলো অবশ্যই নন মেটাল হতে হবে। নন মেটাল অ্যাটমস এক বা একাধিক হতে পারে, তারা নিজেদের মধ্যে সমযোজী বন্ধন করে, সেই সমযোজী বন্ধন করে তারা একটা জায়েন্ট নেটওয়ার্ক তৈরি করে এবং সেটা একটা কঠিনের আকার নেয়। যেরকম তোমরা জানো ডায়মন্ড, এইভাবে কার্বনের যে পার্টিকেলগুলো আছে, কার্বন কণাগুলো আছে, তারা এইভাবে নিজেদের মধ্যে জায়েন্ট নেটওয়ার্ক তৈরি করে কঠিনটা তৈরি করে। খেয়াল রাখতে হবে যে এক্ষেত্রে যদি পরীক্ষায় আসে অবশ্যই কনস্টিটিউইং পার্টিকেলস বা উপাদান কণিকা সেটা অধাতুর কোনো পরমাণু হতে হবে, অণু হলে হবে না।
যেরকম ধরো সিলিকন কার্বাইড, সিলিকন আর কার্বন এই দুটো পরমাণু দিয়ে নেটওয়ার্ক এরকম একটা বিরাট জালক তৈরি হলো। ডায়মন্ড, গ্রাফাইট এগুলো হচ্ছে কোভ্যালেন্ট অর নেটওয়ার্ক সলিডের মধ্যে পড়ে। ফাইনালি মেটালিক সলিড। মেটালিক সলিড মানে হচ্ছে ধরো এই যে লোহা, জিঙ্ক, তামা, এই কঠিন পদার্থগুলো, এই কঠিন পদার্থগুলোর যে কেলাসাকার আকার আমরা পাই, মেটালিক সলিডের ক্ষেত্রে আমরা কি হয় যে এই যে ধাতু যেগুলো আমরা দেখছি তারা কিভাবে থাকে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে ধরো এটা একটা ধাতব পাত আছে, এখানে ধাতুর যেহেতু ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা খুব বেশি, কারণ এদের তোমরা এগুলো সব 11 পিরিয়ডিক টেবিলে পড়েছো, আয়নাইজেশন এনার্জির মান কম। ধরো ধাতুগুলো ইলেকট্রন ছেড়ে দিল, ইলেকট্রন ছেড়ে এই ধাতব দণ্ডের মধ্যে এইভাবে আছে কি কার্নেল বলে, খেয়াল থাকে যেন কার্নেল বলে, আর ইলেকট্রনগুলো এরকম আছে। এই ইলেকট্রনগুলো এই পুরো ধাতুটার মধ্যে দিয়ে ঠিক যেরকম জল সমুদ্রের মধ্যে ফ্লো করে সেরকম প্রবাহিত হয়, প্রবাহিত হয়ে এই প্লাস এবং মাইনাসের মধ্যে একটা আকর্ষণ বলের মাধ্যমে এক জায়গায় প্লাসগুলোকে ধরে রাখতে পারে। সেই জন্য অনেক সময় এটাকে বলা হয় যে সি অফ ইলেকট্রনস, মানে সমুদ্র, ইলেকট্রনের সমুদ্র, তার মধ্যে কার্নেলগুলো সিচুয়েটেড হয়ে আছে। এবং এদের মধ্যে যে বন্ধন তৈরি হয়, ধাতুর মধ্যে যে ধাতব পরমাণুগুলোর যে বন্ধন তৈরি হয় তাকে বলে ধাতব বন্ধন বা মেটালিক বন্ধন। এই হচ্ছে ক্রিস্টালাইন সলিডের প্রকারভেদ। আজকে এই পর্যন্ত এটা করা হলো। পরের দিন আমরা মূল এই চ্যাপ্টারের, সলিড স্টেট চ্যাপ্টারের যেটা মেন পার্ট, সেই জায়গাটা শুরু হবে। এটা একটা ইন্ট্রোডাক্টরি পার্ট দিলাম, তোমরা বইতে এটা দেখলে একদম বইতে সহজভাবে এটা আছে, দেখে এইটুকু পড়ে রাখবে। এর পরের দিন থেকে যেটা হবে সেটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা আরও ভালো করে দেখতে হবে। চ্যাপ্টারটা খুব ইজি চ্যাপ্টার, সবাই ভালোভাবে পারবে, ভালো করে বোঝার চেষ্টা করো। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ফোন করে প্রশ্নের উত্তর জেনে নেওয়ার চেষ্টা করো, কোনো অসুবিধা হবে না। এইটুকুর মধ্যে যা আছে সেটুকু যেন তোমরা সব পারো, ঠিক আছে? তাহলে আজকে এখানেই রাখলাম, নেক্সট দিন আবার দেখা হবে।